ট্রেন থেকে যখন স্টেশনে নামলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। চারিপাশে একটা লোকও নেই, এমনকি স্টেশনে একটা লোকও নামেনি। এদিকে ওদিকে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। না, অফিস থেকে কেউ নিতে এলো না। অফিস থেকে আমাকে নিতে আসবার কথা ছিল, কিন্তু কোথায়? কেউ তো আসেনি। অবশ্য ট্রেনটাই 2 ঘন্টা লেট করে বিকেলের বদলে সন্ধ্যাবেলা এসে পৌঁছেছে, এটাই বা তারা জানবে কি করে? সেই জন্যই হয়তো নিতে এসে বসে থেকে থেকে চলে গেছে। একটা ফোনই করি বরং। এই দেখেছ, ফোনটাও তো সুইচ অফ হয়ে গেছে। উফ, কি যে মুশকিল। লাগেজটা হাতে নিয়ে স্টেশনের বাইরে বেরোতেই দেখলাম কোনো ভ্যান রিক্সা নেই, কোনো অটো বা টোটো কিচ্ছু নেই। বেশ ভারী কটা লাগেজ নিয়ে কিভাবে যে কালিয়াগঞ্জ যাব তা ভেবেই পেলাম না। এখন এই ভারী ভারী লাগেজগুলোকে নিয়ে কালিয়াগঞ্জ যাব কি করে? এদিকে রাস্তাঘাটও তো কিছুই চিনি না। আর স্টেশন থেকে বেরোবার সময় তো দেখলাম স্টেশন মাস্টারের ঘরেও তালা মারা। এমন সময় দেখলাম একটা অটোরিকশা এই দিকেই এগিয়ে আসছে। অটোরিকশা চালক আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলো, বাবু, আপনাকে এখানে নতুন মনে হচ্ছে, তা কোথায় যাবেন? আমি এতক্ষণে যেন একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম। আমি কালিয়াগঞ্জ গ্রামে যাব, তাড়াতাড়ি চলো। কালিয়াগঞ্জের নাম শুনেই অটোরিকশা চালকটার চোখে মুখে যেন ভয় ফুটে উঠল। কাঁপা কাঁপা গলায় আমাকে জিজ্ঞেস করলো, আজকের দিনে সন্ধেবেলায় আপনি কালিয়াগঞ্জে যাবেন কেন? আমি তার কথায় একটু অবাকই হলাম। বললাম, আসলে আমি কালিয়াগঞ্জ গ্রামের কৃষি বিভাগের সুপারভাইজার পদে বদলি হয়ে এসেছি। আমাকে নিতে অফিস থেকে আসার কথা ছিল, ট্রেনটা লেট করেছে আর আমার মোবাইল ফোনটাও বন্ধ, তাই হয়তো যোগাযোগ করতে না পেরে চলে গেছে। আপনার অফিসের লোকেরা হয়তো সন্ধে হওয়ার আগেই চলে গেছে, আর যাওয়াটাই স্বাভাবিক। কালিয়াগঞ্জের কোনো মানুষ আজকে সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোয় না। প্রাণের ভয় তো সকলেরই আছে। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? আমি খেয়াল করছি কালিয়াগঞ্জের নাম শোনা মাত্রই আপনি কেমন ভয় পেয়ে রয়েছেন। আর আজকে এমন কি আছে যে কালিয়াগঞ্জ গ্রামের কেউ অন্ধকার হলে বাড়ির বাইরে বেরোবে না? রিক্সা চালকটি ভয়ে ভয়ে বলল, আজকে হলো অমাবস্যার রাত, আর প্রতি মাসের অমাবস্যার অন্ধকারে কালিয়াগঞ্জ গ্রামের রেবতীর অতৃপ্ত আত্মা ডাইনি হয়ে ঘুরে বেড়ায়। কাউকে রাতে পেলেই তার ঘাড় মোটকে মুন্ডুটা শরীর থেকে আলাদা করে ফেলে। আজ রাতটা আপনি স্টেশনে বসে কাটিয়ে দিন, কাল সকালে এসে আমি আপনাকে কালিয়াগঞ্জ গ্রামে নিয়ে যাব। কোন কালিয়াগঞ্জে নিয়ে যেতে গেলে বেশি ভাড়া লাগবে, এটা বললেই তো হয়। অত সব ভূতের অমাবস্যা রাতের মিথ্যে কথা বলার দরকারটা কি? আসলে আপনি শহরের শিক্ষিত মানুষ তো, তাই আমার কথা বিশ্বাস করছেন না হয়তো, কিন্তু কালিয়াগঞ্জ গ্রামে অমাবস্যার রাতে রেবতীর অতৃপ্ত আত্মা ডাইনি হয়ে ঘুরে বেড়ায়, তা একেবারে 100% সত্যি। আচ্ছা, তুমি এই 500 টাকা রাখো। এই আমি উঠে বসলাম, এইবার তুমি আমাকে কালিয়াগঞ্জ নিয়ে চলো। অটোরিকশা চালকটি শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাকে কালিয়াগঞ্জ নিয়ে যেতে রাজি হলো। আমার বাড়ি অন্য গ্রামে। আসলে শেষ প্যাসেঞ্জারকে ছেড়ে আমি নিজের বাড়িতেই যাচ্ছিলাম, আর তখনই আপনার সাথে দেখা হলো। আপনাকে এতবার করে বারণ করলাম যে আজকে রাতে কালিয়াগঞ্জে যেতে নেই, তবে আপনার হয়তো প্রাণের মায়াটা নেই, তাই আপনি মৃত্যুর কাছে যাচ্ছেন। তবে আমি আপনাকে কালিয়াগঞ্জ গ্রামের মুখে ছেড়ে দেব, গ্রামের ভেতরে কিন্তু আমি ঢুকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কালিয়াগঞ্জ গ্রামের মুখেই ছেড়ে দিও। সেখান থেকে একটু তো রাস্তা, আমি হেঁটেই চলে যেতে পারবো। আচ্ছা, তোমাদের ওই রেবতীর অতৃপ্ত আত্মা ডাইনি হয়ে কেবল অমাবস্যার রাতেই ঘুরে বেড়ায় কেন? আজ থেকে 5 বছর আগে রেবতী কালিয়াগঞ্জ গ্রামে তার শ্বশুর বাড়িতে থাকতো। কি আর বলবো দাদা, পরপর 2 মেয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য শাশুড়ি আর স্বামী মিলে এক অমাবস্যার রাতে রেবতী আর তার ফুটফুটে 2 মেয়েকে গায়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারে। ওফ, সে কি মর্মান্তিক ঘটনা! এরপরেই রেবতী এক ভয়ঙ্কর ডাইনি রূপে ফিরে এসে শাশুড়ি আর স্বামীকে ঘাড় মোটকে মেরে ফেলে। সবাই ভেবেছিল রেবতী এবার বুঝি মুক্তি পাবে, কিন্তু তা হয়নি। এখনও প্রতি অমাবস্যার রাতে রেবতীর অতৃপ্ত আত্মা এই কালিয়াগঞ্জের গ্রামে ঘুরে বেড়ায়, আর বাড়ির বাইরে কেউ থাকলে তার মৃত্যু অবধারিত। অনেকভাবে রেবতীর অতৃপ্ত আত্মা থেকে এই কালিয়াগঞ্জ মুক্তি পাওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। বাকি দিনগুলিতে অনেক রাতে বাড়ির বাইরে থাকলেও কোনো অসুবিধে নেই, তবে শুধু এই অমাবস্যার রাতেই কেউ আর বাড়ির বাইরে থাকে না।
থাকলেই অনর্থ ঘটে যায়। হাসবেন না বাবু, হাসবেন না। আমি যা বলছি তা এক বর্ণ মিথ্যে নয়। আর শুধু শুধু আপনাকে মিথ্যে বলে আমার লাভ কি বলুন দেখি। কথায় কথায় কালিয়াগঞ্জ গ্রামের মোড় এসে যায়। আমি অটো থেকে নামতেই অটোওয়ালা রিক্সা নিয়ে হন হন করে চলে গেল। চলে তো এলাম, এবার কোয়ার্টারে যে কিভাবে যাব তাই তো বুঝতে পারছি না। রাস্তায় তো একটা লোকও নেই, এমনকি চায়ের দোকানগুলোও তো বন্ধ হয়ে গেছে। এই কালিয়াগঞ্জ গ্রামের সবাই এত ভীতু। না, এক পা দুপা করে এগিয়েই দেখি, যাই দেখি গ্রামে ঢুকে তো দেখি কাউকে একটা পেলে না হয় জিজ্ঞেস করে নেওয়া যাবে। কিছু দূর যেতেই রাস্তার একটা তেঁতুল গাছের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে দেখলাম। অমাবস্যার জন্য এমনিতেই অন্ধকার, রাস্তার ল্যাম্পপোস্টের অল্প আলোতে মেয়েটিকে তেমন পরিষ্কার দেখা যাচ্ছে না। আমি মেয়েটার কাছে গিয়ে বললাম, আমি কৃষি বিভাগের নতুন সুপারভাইজার, কোয়ার্টারটা কোন দিকে আপনি বলতে পারবেন? মেয়েটা আমার দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে বলল, আমার পেছনে আসুন। আমি মেয়েটার পেছন পেছন হাঁটা শুরু করলাম। অনেকটা রাস্তা হাঁটলাম মেয়েটার সাথে, কিন্তু কোথায় কোয়ার্টার? মেয়েটা হাঁটছে তো হাঁটছে, কোথায় নিয়ে যাচ্ছে আমাকে কে জানে। এরপর দেখলাম মেয়েটা ধীরে ধীরে একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেল। হয়তো এই পথেই কোয়ার্টার। আচ্ছা, তুমি একা এত রাতে ওই রাস্তায় কি করছিলে? তোমার ভয় করে না? আমার কথা শুনে মেয়েটা চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না। আমিও আর কোনো কথা বাড়ালাম না। কথা বাড়ালে যদি এই মেয়েটাও আমাকে ওই অটোওয়ালার মতন কোয়ার্টারে নিয়ে যেতে অস্বীকার করে, তাহলে ভারী বিপদ। আরও কিছুটা পথ চলবার পরে আমি দেখলাম মেয়েটা আমাকে নিয়ে একটা শ্মশানে এসেছে। এইবার কিন্তু আমার বেশ ভয় করতে থাকলো। শ্মশানের ঠিক মাঝামাঝি এসে মেয়েটা হঠাৎ দাঁড়িয়ে পড়ে। তুমি তুমি এই শ্মশানের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়লে কেন? আর আমার কোয়ার্টারটা কত দূর? মেয়েটা এবার ধীরে ধীরে আমার দিকে ঘুরে দাঁড়ালো। অল্প আলোতেও মেয়েটার সেই ভয়ঙ্কর চেহারা দেখে আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। মেয়েটার মুখটা যেন আগুনে ঝলসে গেছে, চোখ দুটো বাইরে বেরিয়ে আসছে, সারাটা শরীরের মাংস যেন পুড়ে দলা পাকিয়ে গেছে। কি বিভৎস, কি ভয়ঙ্কর! হে, আমি কার সামনে দাঁড়িয়ে আছি? আমি বুঝতে পারলাম অটো রিক্সা চালক আমাকে যা বলেছিল তা হাড়ে হাড়ে সত্যি। এটা হলো রেবতীর অতৃপ্ত আত্মা, যে এখন ডাইনি। আজকে অমাবস্যা রাতে আমাকে কোয়ার্টারের পথ দেখানোর নাম করে এই শ্মশানে নিয়ে এসেছে। বুঝলাম সাক্ষাৎ মৃত্যুর সামনে এসে দাঁড়িয়েছি। হাতের লাগেজটা ফেলে পেছন ফিরে দৌড়াতে যাব, এমন সময় দেখলাম একটা লম্বা হাত আমার দিকে এগিয়ে আসছে। আমার দিকে এগিয়ে এসে সেই হাতটা আমার গলা চেপে ধরল। আহ 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 কি বিভৎস, কি জোর সেই হাতে! আমার গলা ছিঁড়ে যেতে থাকলো। আমি আমার সবটুকু শক্তি দিয়েও সেই হাত এতটুকু ছাড়াতে পারলাম না। এবার জীবন বুঝে এই মুহূর্তে বেরিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে একটা কথা মনে পড়ে গেল। আমার ঠাকুরদা অভয় চক্রবর্তী শহরের দাপুটে পুরোহিত, সারাদিন তন্ত্রমন্ত্র নিয়ে পড়ে থাকে। আচ্ছা বুড়ো, তুমি যে মাঝে মাঝে রাত বিরেতে বিয়ে পড়িয়ে একা একা বাড়ি ফেরো, তা তোমার ভয় করে না? ভয় যদি করবে তাহলে আর আমার নাম অভয় কেন? ভয় আমাকে দেখলে ভয় পায়, বুঝলি? ওরকম মনে হয়। তেমন কোনো ভূতচুতের পাল্লায় পড়নি বোধ হয়। পড়লে তখন আর এত বড় বড় কথা মুখ দিয়ে বেরোবে না, বুঝলে? তোকে কে বলল যে আমি ভূতের খপ্পরে পড়িনি? আর সে ভূত নয়, সাক্ষাৎ রক্তপিশাচ। সে কথা মনে পড়লে এখনো আমার গায়ে কাটা দেয়। সত্যি, কি এক রাত ছিল সেটা! কি হয়েছিল? আজ থেকে বছর 10 আগে শহরের বাইরে একটা গ্রাম থেকে রাতের বেলা একটা বিয়ে পড়িয়ে বাড়ি ফিরছিলাম। আমাকে বারবার করে বাড়ির লোকেরা বলে দিয়েছিল আমি যেন সেই রাতে ওখানেই থেকে যাই, কিন্তু রেল লাইনের পাড়ের বাড়ি। ভাবলাম যদি বা থেকেও যাই, ট্রেন যাওয়ার বিকট শব্দে আর মাটির কাঁপুনিতে রাতে ঘুমোতে পারবো না। যারা থাকে তাদের অভ্যেস হয়ে যায়, কিন্তু আমার ঘুম আসবে না কিছুতেই। এদিকে আমার আবার রাতে ঘুম না হলে
পরের দিনটা পুরো ম্যাচাকার হয়ে যায়। তাই থাকলাম না, বেরিয়ে পড়লাম। রসুলপুরের কবরখানার নাম তো শুনেই থাকবি। সেই কবরখানার পাশ দিয়ে ছিল আমার বাড়ি আসার রাস্তা। রাত যখন 1:30 বাজে, তখন আমি ওই রাস্তা দিয়ে ফিরছিলাম। হঠাৎ আমার মনে হলো আমার সাইকেলটা যেন একটু এগোচ্ছে না, যেন একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে চলেছে। হঠাৎ অনুভব করলাম আমার চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠেছে, যেন ঠান্ডা হয়ে উঠছে। তারপরেই শুনতে পেলাম একটা রক্ত জল করা বিকট অট্টহাসি। আবার বিষয়টা বুঝতে আর দেরি হলো না। সামনে তাকিয়ে দেখলাম খানিক দূরে দাঁড়িয়ে আছে এক বিকট চেহারার পিশাচ। এরা পাতালের বাসিন্দা। কবরের নরম মাটি এদের পাতালে যাওয়ার রাস্তা। খিদে পেলে এরা ওই পথ দিয়ে বাইরে বেরিয়ে আসে। জীবন্ত মানুষের রক্ত এদের প্রিয় পানীয়। বুঝলাম এ এসেছে আমাকে মেরে ফেলে আমার রক্ত পান করবার জন্য। হঠাৎ আমার গুরুর শেখানো গাত্রবন্ধনী মন্ত্রের কথা মনে পড়ে গেল। মনে মনে সেই মন্ত্র 3 বার জপ করলাম। তারপর সামনে দাঁড়িয়ে থাকা সেই রক্তপিশাচ কখন যেন গায়েব হয়ে গেল। নির্বিঘ্নে সেই রাতে বাড়ি ফিরলাম। আয় তোকেও কানে কানে সেই মন্ত্রটা শিখিয়ে দিই। তুইও রাত বিরেতে বাড়ির বাইরে থাকিস, কখন যে কি বিপদ আসবে তা তো বলা যায় না। আর দেরি না করে চোখ বন্ধ করে সে 4 অক্ষরের মন্ত্র জপ করলাম। ওং বেতালাশ্চ পিশাচাশ্চ যে বসবস্ত্র ভূতলে মাং রক্ষ সর্বত দেবী অস্মাকং গাত্র বন্ধনম। এর সাথে সাথে অবাক হয়ে দেখলাম আমার গলায় মৃত্যু শেলের মতো আঁকড়ে থাকা সেই হাত কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আর সাথে সাথে আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই ডাইনিও অদৃশ্য হয়ে গেল। যেন জীবন ফিরে পেলাম। কি শান্তি! আর সেখানে দাঁড়ালাম না, দৌড়াতে দৌড়াতে সেখান থেকে বেরিয়ে এলাম। বাইরে একটা মন্দির দেখতে পেলাম। ভাবলাম এখানেই রাতটা কাটিয়ে দিই, তারপর সকাল হলে কোয়ার্টারের খোঁজ করা যাবে।